দর্শক, আপনাদের ওয়ালটন এসি প্রেজেন্টস টিভিএস ইনসাইটে স্বাগত। আমি আজকে আপনাদের সাথে আছি জীবন্নেসা আলো। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। আমরা আজকে আলোচনা করব ডলারের প্রাইস নিয়ে। আপনারা জানেন যে গত 2 বছর ধরে আমরা ডলারের দামে অনেক বেশি ওঠানামা দেখেছি, বেশিরভাগ সময় এটি সবসময় বেড়েছে। তবে গত 3 মাস ধরে আমরা দেখেছি ডলারের দাম স্টেবল হয়ে আছে একটি জায়গায়, এখন কিছুটা আবার কমতে শুরু করেছে। তো এই ডলার মার্কেট নিয়ে আজকে আলোচনা করব, কেন ডলারের প্রাইস কমছে এবং এটা সামনের দিনে কি হতে পারে। এই বিষয় নিয়ে রিপোর্ট করেছে আমাদের রিপোর্টার তন্ময় মোদক। আমরা তার কাছ থেকে আজকে জানবো। মোদক, আপনাকে ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্য। আপনি যদি একটু বলেন যে এই রিসেন্ট সময়ে ডলারের দাম কতটুকু কমেছে। প্রথমেই ধন্যবাদ আপা আমাকে শুধু আমন্ত্রণের জন্য। তো আমরা যদি আবার ডলার মার্কেটটা দেখি, আপনি যেটা বললেন আর কি, গত 2 বছর ধরেই কিন্তু ডলারের মার্কেটে একটা অস্থিরতা বিরাজ করছিল এবং খুব বেশি সময় আমরা দেখিনি আসলে ডলারের দাম বাড়ার বদলে আসলে কমে গেছে। তো আগে যেটা কমতো সেটা হলো কেন্দ্রীয় ব্যাংকের ফোন আসতো, ফোন এসে বলতো যে আসলে এত দামের বেশি আসলে ডলার বিক্রি করা যাবে না, ডলারের দাম কমাতে হবে। তো ব্যাংকগুলো আসলে চাপে পড়ে ডলারের দামটা কমাতো। কিন্তু এখন যে সিচুয়েশন আমরা দেখছি, এখন সিচুয়েশন কিন্তু উল্টা। এখন কিন্তু কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে বলা হচ্ছে, এটা সবসময় বলে, রেগুলেটরি অর্গানাইজেশনগুলো সবসময় বলে যে আপনারা বেশি দামে কিনবেন না, দাম একটু কমায় রাখবেন। কিন্তু এখন ডলারের দাম যেটা কমছে সেটা আসলে ব্যাংকগুলো স্বতঃস্ফূর্তভাবে ডিমান্ড অ্যান্ড সাপ্লাইয়ের যে আসলে ইকুইলিব্রিয়াম পয়েন্টটা তৈরি হয়, সেই জায়গা থেকে ডলারের দামটা এখন কমে আসছে। এবং আমরা দেখছি গত 2 সপ্তাহের মধ্যে ডলারের দামটা প্রায় 50 থেকে 70 পয়সার মতো কমে এসেছে, যেটা কিনা 123 টাকা 20 পয়সা পর্যন্ত চলে গিয়েছিল। এখন বাজারে আসলে 121 টাকা 50 পয়সায় পর্যন্ত আসলে রেমিটেন্সের ডলার ব্যাংকগুলো কিনতে পারছে আর কি এখন পর্যন্ত। তো এই যে কমছে, এটা কেন কমছে মনে হচ্ছে, ব্যাংকাররা কি বলছেন? হ্যাঁ, তো যেটা বললাম যে ডলার মার্কেটটা আসলে ডিমান্ড এবং সাপ্লাই ড্রিভেন হয়ে থাকে, এটা ব্যালেন্সের উপরে তৈরি হয়ে থাকে। তো আমাদের ইনফ্লো এবং আউটফ্লো যদি আমরা বলি, আমাদের ইনফ্লো আছে রেমিটেন্সে আছে ইনফ্লো, আমাদের ইনফ্লো আছে এক্সপোর্টে। আমরা রেমিটেন্সের জানি বেশ কয়েক মাস ধরে কিন্তু আমাদের রেমিটেন্সের ইনফ্লো অনেক ভালো। বিগত মার্চ মাসে কিন্তু $3.3 বিলিয়ন আমাদের মানে রেমিটেন্স এসেছে, মানে সবসময় সর্বোচ্চ যে রেমিটেন্সটা 3 বিলিয়ন প্রথম আমরা পার করলাম সিঙ্গেল মান্থে আমরা হিস্ট্রিক হাইয়েস্ট রেমিটেন্স আনতে পেরেছি। এবং এপ্রিল মাসেও আমরা ধারণা করছি প্রায় 2.5 বিলিয়নের মতো রেমিটেন্স আসবে। তো আমরা যদি 5 আগস্টের আগের যে মাসগুলো, ওই সময়গুলো যদি পর্যালোচনা করি, আমরা দেখব যে আমাদের রেমিটেন্সের ডলারটা 1.8 বিলিয়ন থেকে 2.2 বিলিয়নের মধ্যে ঘোরাফেরা করছে, ইন অ্যান অ্যাভারেজ 2 বিলিয়নের মতো। আবার 5 আগস্ট মানে ডিসেম্বরের পর থেকে যদি আমরা দেখি, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ এবং এপ্রিল, এই 4 মাসে কিন্তু আমরা গড়ে দেখব প্রায় 2.5 বিলিয়ন ডলার রেমিটেন্স এসেছে। অর্থাৎ আমার পার মান্থ আমার ইনফ্লো কিন্তু 500 মিলিয়ন এখানে নেট বেড়ে গিয়েছে। একই সঙ্গে আমার এক্সপোর্ট আমরা দেখছি 10%-এর মতো গ্রোথ আছে, এটাও আমার ইনফ্লোকে বুস্ট করছে। আমার বাইরের দেশগুলোতে আগে যেটা হতো যে এক্সপোর্ট করেছি আমি, কিন্তু এক্সপোর্টের পেমেন্টগুলো আটকে থাকতো, সেই পরিমাণটা এখন কমে এসেছে। আমরা ব্যালেন্স অফ পেমেন্টে আমরা ট্রেড ক্রেডিট দেখেছি মাত্র 33 মিলিয়ন নেমে এসেছে, মানে ট্রেড ক্রেডিট যে ডেফিসিটটা আর কি, সেটা কিন্তু একসময় 500, 600, 700 মিলিয়ন ডলারের মতো ছিল। অর্থাৎ মার্কেটে একটা ইনফ্লো বেড়েছে। এখন আমরা যদি আউটফ্লোর দিকটা দেখি, দুইটা জায়গা আছে আউটফ্লোর। একটা হলো আমার ইম্পোর্ট কস্ট। আমার ইম্পোর্ট কস্ট কিন্তু মানে গত কয়েক মাসে কিন্তু খুব বেশি কমেনি, আবার খুব বেশি বাড়েও নি, এরকম একটা জায়গা আছে। 5 থেকে 6 বিলিয়নের মতো আমরা প্রতি মাসে এখন ইম্পোর্ট করছি। একই সঙ্গে আমার লোন রিপেমেন্ট বা আমার যদি ইম্পোর্ট আউটস্ট্যান্ডিং থেকে থাকে, যে আমার ওভারডিউ হয়ে আছে, ওইগুলো রিপেমেন্টের চাপ থাকে। তো আমরা রিসেন্টলি জ্বালানি উপদেষ্টা একটা মানে আরব আমিরাতে একটা সমাবেশে বলেছেন যে কাতারের রিসেন্ট ভিজিটে যেটা বলছে যে কাতারের পেমেন্ট সব আমরা ক্লিয়ার করেছি। হ্যাঁ, সব ক্লিয়ার করতে পারিনি, 600 মিলিয়নের মতো রয়েছে, যেটা কিনা সরকার পতনের আগে বা নতুন অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণের আগে 3.2 বিলিয়ন ডলার ছিল, অর্থাৎ ডিউ ছিল, অর্থাৎ 2.5 বিলিয়ন ডলার কিন্তু আমরা এখান থেকে পেমেন্ট করে দিয়েছি। সো আমাদের যে পেমেন্টের যে প্রেশার, সেটাও কিন্তু কমে এসেছে, লোন রিপেমেন্টের প্রেশারটাও কিছুটা কমেছে। তো সব মিলিয়ে আমাদের ইনফ্লো ভালো এবং আউটফ্লোতে খুব বেশি আসলে চেঞ্জ হয় না, যে কারণে আমরা ডলার মার্কেটে একটা স্থিতিশীলতা দেখছি। এবং যেহেতু আমার টাকার ইন্টারেস্ট রেট অনেক বেড়ে গিয়েছে, অন দ্য কন্ট্রি ডলারের ইন্টারেস্ট রেট ইন্টারন্যাশনাল মার্কেটে কম, একই সঙ্গে আমরা দেখব যে অন্যান্য কারেন্সির তুলনায় কিন্তু ডলার উইক হতে শুরু করেছে। তো সব মিলে ডলারের যে এক্সচেঞ্জ রেটের যে চাপটা, সেটা এখন কমে এসেছে। এবং ব্যবসায়ীরা বলছেন, ব্যাংকাররা বলছেন, ইকোনমিস্টরাও বলছেন যে সামনের দিনগুলোতে ডলারের দাম আরও কমতে পারে।
কারণ একই সাথে আপনি যেটা বলছিলেন যে ইনভেস্টমেন্ট, আমরা ইম্পোর্ট যদিও আমরা কিন্তু যেটা আমাদের 5ই আগস্টের আগে এটা দেখেছি $5 বিলিয়ন নিচে নেমে এসেছিল মান্থলি ইম্পোর্ট, যেটা আমাদের রেগুলার ডিমান্ড $7 বিলিয়ন 8 বিলিয়ন। তো সেটিও কিন্তু বাড়তে শুরু করেছে এখন। তো ক্যাপিটাল মেশিনারিজ ইম্পোর্ট বা ইনভেস্টমেন্ট কি অবস্থা, সামনের দিনে যদি এগুলো আরো বাড়ে সেইটা আমরা আসলে কতটুকু অ্যাবজর্ব করতে পারবো? এখানে আপা মানে ব্যাংকাররা বলছেন যে আসলে ব্যবসায়ী যারা আছেন, যারা কিনা বিনিয়োগকারী, তারা আসলে একটা স্টেবল সিচুয়েশন চাচ্ছেন। স্টেবল সিচুয়েশন বলতে একটা দীর্ঘ সময় তারা একটা পলিসিগত সাপোর্ট বা পলিসিগত একটা স্টেবিলিটি তারা চাচ্ছেন, রাজনৈতিক একটা স্থিরতা চাচ্ছেন, দেশব্যাপী কোনো ধরনের অস্থিরতা তারা চান না, ব্যবসার সুবিধার্থেই কিন্তু আসলে দরকার। তো ব্যবসায়ীরা এখন আসলে নতুন বিনিয়োগে যেতে চান না, যেই কারণে আপনি ক্যাপিটাল মেশিনারিজে দেখবেন 30 to 35% মতো ডিগ্রোথ, মানে গত 2 বছর ধরে এমনিই কম ছিল, এই বছর আরো কমছে। ব্যবসায়ীরা বলছেন যে একদম মানে কি বলবো, বিনিয়োগ প্রায় শূন্যের কাছাকাছি চলে এসেছে তাদের ভাষায় আর কি। এবং একই সঙ্গে আমরা যদি প্রাইভেট সেক্টর ক্রেডিট দেখি, সেইখানেও কিন্তু গ্রোথটা 8%-এর নিচে চলে এসেছে। এটা কিন্তু দীর্ঘ কয়েক বছরে কিন্তু আমরা এরকম সিচুয়েশন দেখিনি, 7-8%-এর মধ্যে আমরা দেখিনি কিন্তু এরকম সিচুয়েশন। অর্থাৎ আমার বিনিয়োগ হচ্ছে না। যখনই কিনা বিনিয়োগ শুরু হবে, অর্থাৎ যখন কিনা নির্বাচন হবে, নতুন একটা সরকার আসবে, পলিসি আইন শৃঙ্খলা পরিস্থিতি সব স্টেবল হবে, তখন ব্যবসায়ীরা বিনিয়োগে যাবেন এবং তখন ইম্পোর্টটা আসলে গ্রো করবে। তার আগে পর্যন্ত ব্যবসায়ীরা বলছেন বা ব্যাংকাররা বলছেন, তার আগে পর্যন্ত যে ইনফ্লোটা সেটা আসলে তারা ইউজ করবেন, যে তাদের যে ওভারডিউ যেগুলো ছিল সেগুলো পুরোপুরি ক্লিয়ার করবেন। এবং কেন্দ্রীয় ব্যাংক চাচ্ছে এই সময়ের মধ্যে তাদের রিজার্ভটাকে বিল্ড করে ফেলতে, কারণ পরবর্তীতে যখন কিনা মানে ক্যাপিটাল মেশিনারিজ বা আমার ইন্ডাস্ট্রিয়াল র মেটেরিয়াল ইম্পোর্টের প্রেশারটা আসবে, তখন যেন সেন্ট্রাল ব্যাংকের হাতে ওই পরিমাণ ডলার থাকে, তারা যেন ওই সময়টাকে আমার কারেন্সিকে আসলে সাপোর্ট করতে পারে আর কি। তো ওই জায়গাটা ভেবে আসলে কেন্দ্রীয় ব্যাংক কাজটা করছে। তবে এই যে ডলার বাজার আমরা বলছি স্থির, কিন্তু মাঝে মাঝে কিন্তু অস্থির হয়ে যাচ্ছে ডলার বাজার। যেমন গত বুধবারে কিন্তু ডলার বাজার কিন্তু আবার 123 টাকার উপরে চলে গিয়েছিল। এটা কারণ ছিল বেশ 3 থেকে 4টা এক্সচেঞ্জ হাউস, ছোট ছোট এক্সচেঞ্জ হাউস, তারা আসলে হুট করে আসলে ডলারের দাম বেশি চাওয়া শুরু করেছিল। এবং ইন দ্য মিন টাইম এক ধরনের ম্যানিপুলেশন থাকে, আমরা দেখতে পাই যে এগ্রিগেটররা এই ম্যানিপুলেশন গুলো করে। সব এগ্রিগেটর এখন করছে না, মোটামুটি ভালো একটা সিচুয়েশন এখন চলছে। কিন্তু তারা যেটা হচ্ছে মানে ব্যাংকগুলোর কাছে বলছে, তো ব্যাংকগুলো যেহেতু দেখছে মার্কেট 122 টাকা 50 পয়সা 60 পয়সা চলছিল, এই জায়গা থেকে 123 টাকা 20 পয়সায় আসলে কোনো ব্যাংক আগ্রহী ছিল না। এর মধ্যে 2-1টা ব্যাংক আসলে ডিল করে ফেলে, যে কারণে মার্কেটটা ওই দিন কিন্তু বেড়ে 123 টাকা ক্রস করেছিল। পরবর্তীতে গত বৃহস্পতিবার, মানে সর্বশেষ যে বৃহস্পতিবার, তখন আবার কেন্দ্রীয় ব্যাংক সিচুয়েশনটা দেখলো যে আসলে এই ধরনের ম্যানিপুলেশন চলছে, তখন কেন্দ্রীয় ব্যাংক একটা হস্তক্ষেপের মাধ্যমে ডলার বাজারটাকে আবার স্টেবল করে নিয়ে আসলো। তো গভর্নর কিন্তু দায়িত্ব নেওয়ার পরপরই বলছিলেন যে আসলে এগ্রিগেটর প্রতিষ্ঠানগুলো তারা আসলে আমাদের ডলারের বাজারকে জিম্মি করে ডলারের প্রাইসিংটাকে হাই করে ফেলে। এবং উনি বলছিলেন যে ডলারের দাম যদি নির্ধারণ করতে হয় সেটা বাংলাদেশে হবে, বাংলাদেশ ব্যাংকে হবে, সেটা বাইরের কোনো দুবাইয়ে বা সিঙ্গাপুরে বসে কোনো প্রতিষ্ঠান আমার দেশের ডলারের দাম ঠিক করবে সেটা হতে পারে না। কিন্তু এত কিছু পদক্ষেপের পরও কিন্তু ছোট ছোট কিছু ঘটনা ঘটছে যেগুলো আসলে মার্কেটকে আনস্টেবল করে দিচ্ছে। ওকে, ধন্যবাদ আপনাকে মোদক আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ আপা। দর্শক, আমরা এই যে যেটা বললেন মোদক, যে আমাদের যে রেমিটেন্স এবং এক্সপোর্ট সেটার যে খুব ভালো একটি ফ্লো আমরা দেখতে পাচ্ছি 5ই আগস্টের পর, এবং সামনের দিনেও রেমিটেন্স কমার কোনো আশঙ্কা নেই। এবং রেমিটেন্স কমার আশঙ্কা নেই, এর কারণ হলো যে মানি লন্ডারিং যেটা ছিল আমাদের বিভিন্ন গ্রুপের বাংলাদেশে, যেহেতু আমাদের বিজনেস ইন্ডাস্ট্রিটাই কিছু গ্রুপের কাছে জিম্মি ছিল, তো সেই মানি লন্ডারিং কিন্তু এখন বন্ধ হয়ে গেছে। সে কারণে আমাদের হুন্ডিতে যে আসার একটা প্রবণতা সেটি বন্ধ হয়ে গেছে, এবং সে কারণে আমরা ইন্ডাস্ট্রি যারা ভেতরের লোকজন আছে তারা মনে করছেন রেমিটেন্স আসলে কমবে না, এই ইনফ্লোটা কন্টিনিউ থাকবে। এবং একই সাথে এক্সপোর্টের অর্ডারও কিন্তু এক্সপোর্টাররা বলছেন সেটা কমছে না, কারণ ট্যারিফ যেটা ইউএসের যে ট্যারিফ সেটি চায়নার সঙ্গে ইউএস ট্যারিফের যুদ্ধ, সেটার কারণে কিন্তু চায়নার অনেক এক্সপোর্ট অর্ডার বাংলাদেশে চলে আসছে, অনেক চাইনিজ ইনভেস্টমেন্ট বাংলাদেশে চলে আসছে। তো যে কারণে আমরা এক্সপোর্ট অর্ডারও আসলে আমরা দেখবো যে সামনের দিনে আরও বাড়তে থাকবে, ফলে এক্সপোর্টও অনেক বাড়তে থাকবে। তবে যেটি এখনকার আশঙ্কার বিষয়, যে এই যে আমাদের ডলারের ইনফ্লো এবং আমাদের যে ইনভেস্টমেন্ট কমছে সেটিও একটি কারণ আমাদের ডলার বেড়ে যাওয়ার। তো ইনভেস্টমেন্ট কমা কিন্তু আমাদের অন্যতম একটি দেশের জন্য একটি খারাপ ইন্ডিকেটর। সেটির প্রধান কারণ আমরা দেখতে পাই যে ইলেকট্রিসিটি সাপ্লাই, গ্যাস সাপ্লাই, ইউটিলিটি
ফ্যাসিলিটিগুলো সরকার পর্যাপ্ত দিতে পারছে না, যে কারণে আমাদের ইনভেস্টমেন্ট হচ্ছে না, এবং সামনে আমাদের পলিটিক্যাল বিষয়গুলো অনেক বেশি আনসার্টেন অবস্থায় আছে, ইলেকশন নিয়ে মানুষের অনেক ধরনের আকাঙ্ক্ষা আছে। এই সব বিষয়ের মধ্যে একটা আনসার্টেন পরিস্থিতির কারণে আমরা দেখতে পাচ্ছি যে ইনভেস্টমেন্ট হচ্ছে না, যে কারণে আসলে ডলার অ্যাভেলেবেল এখন হয়ে গেছে ব্যাংকগুলোর কাছে। তো এই ছিল আজকে আলোচনার বিষয়। দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য আপনাদেরকে ধন্যবাদ, এবং আমাদের প্রোগ্রামটি যদি ভালো লাগে তাহলে লাইক দিবেন, শেয়ার করবেন।